শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। একটি দল দেশকে সংকটের মুখে ফেলেছে। ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে সিদ্ধান্ত হবার পর হঠাৎ করে সেই দলটি নতুন নতুন দাবি তুলছে, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশে একথা বলেন তিনি। বলেন, সবার আগে নির্বাচনের প্রস্তুতি নিলেও পরাজিত হবার ভয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে। এ সময় তিনি আরও বলেন, আবারও দিল্লিতে বসে মানুষ মারার হুমকি দিচ্ছে শেখ হাসিনা। ফ্যাসিস্ট শক্তি যেন আর মাথাচাড়া দিয়ে দেশের ক্ষতি করতে না পারে, সেজন্য সকলকে সৈনিকের মতো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানান তিনি। বলেন, দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজন নির্বাচিত সরকার। মহাসচিব বলেন, পানির হিস্যা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে ন্যায্য হিস্যা বুঝে নিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। কেন আজকে গোলযোগ সৃষ্টি করতেছেন? আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন। এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, ধর্মকে ভালোবাসে, আল্লাহ নবীকে ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয়। পদ্মার উজানে ফারাক্কা ব্যারেজ স্থাপনের 50 বছর পূর্ণ হয়েছে এই বছরই। এই সময়ের মধ্যে এককালের প্রমত্তা এই নদীতে দেখা দিয়েছে পানি প্রবাহের সংকট। পর্যাপ্ত পানির অভাবে নদীর বুকে জেগেছে স্থায়ী জ্বর, ফলে শুকিয়ে যাচ্ছে শাখা নদীগুলো। পদ্মার এই পরিবর্তনে বিপন্ন হয়ে পড়েছে প্রাণ প্রকৃতি ও জীবিকা। বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছর বাংলাদেশ ভারতের গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষে দ্রুত আন্তর্জাতিক রক্ষা কবচ রেখে তা নবায়ন করা জরুরি। শুষ্ক মৌসুমে পদ্মার শ্রীহীন দশা এখন নিয়মিত দৃশ্য। এককালে স্টিমার লঞ্চের ভিড়ে যে জলপথ সরগরম থাকত, তা এখন শুধুই স্মৃতি। ঠিক 50 বছর আগে উজানে ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে মরতে বসেছে পদ্মা। যেহেতু বরেন্দ্র অঞ্চলের পানি আপনার এই পদ্মার পানিকে রিচার্জ করে, সেই পানি এখন পদ্মাকেই বরং গ্রাউন্ড ওয়াটার লেভেলের পানিকে রিচার্জ করতে হচ্ছে। আবাদ ভালো হতো, কিন্তু এখন পানি নাই, নদী খনন নাই। এই কারণে আমাদের রাজশাহীবাসীর জন্য খুবই সমস্যা। কয়েক কিলোমিটার জুড়ে নদীর বুকে স্থায়ী চর তৈরি হওয়ায় বদলেছে গতিপথ। শুকিয়ে যাচ্ছে বড়াল ও গড়াইসহ পদ্মার শাখা নদীগুলো, ফলে প্রভাব পড়েছে এ অঞ্চলের মানুষের জীবন জীবিকায়। নদীতে পানি না থাকলে মাছ পাওয়া যাবে না, লোকজন পর্যটকরা এসে বেড়াতে পারে না, চর ভালো চর, মানুষের তো সমস্যা। পানি হইলে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য ভালো হয়, সব দিকে ভালো হয়। পানি না থাকলে আমরা নৌকায় চালাতে পারি না, খুব কষ্ট হয়। দীর্ঘ সময় ধরে পানি সংকট প্রাণ প্রকৃতিতে বড় প্রভাব ফেলেছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় কৃষি উৎপাদনে ব্যাহত হচ্ছে। একটা নেগোসিয়েশনের জায়গায় অবশ্যই আমাদেরকে যেতে হবে, কারণ নেগোসিয়েশন টেবিলটা আমাদের আলোচনার জায়গাটা উন্মুক্ত রাখতে হবে। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে কূটনীতিক সম্পর্কের ক্ষেত্রে দেশগুলোর মধ্যে বিভিন্ন রকম টানাপোড়েন থাকলেও কেউ কিন্তু আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে কিন্তু তাদের আলোচনার দরজা বন্ধ করে না। আগামী বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে 1996 সালের স্বাক্ষরিত বাংলাদেশ ভারতের মধ্যাকার গঙ্গা পানি বন্টন চুক্তি। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি নবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক রক্ষা কবচ রেখে বাংলাদেশকে এগোতে হবে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। চট্টগ্রাম বন্দরে এনসিটি সহ লালদিয়ার চর দেশি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার চেষ্টার প্রতিবাদে মশাল মিছিল করছে শ্রমিকরা। জেলার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এই কর্মসূচি ঘোষণা করে। আমরা এ বিষয়ে জানবো, আমাদের সহকর্মী শহীদুল সুমন আমাদের সাথে যোগ দিচ্ছেন। সুমন, মিছিলে অংশ নেয়া আন্দোলনকারীরা কি বলছেন, একটু বিস্তারিত জানাবেন।
লোপা, নয়াবাজার বিশ্ব রোড থেকে শুরু হওয়া মশাল মিছিলটি একটু আগেই কেবলমাত্র শেষ হয়েছে বড়পোলে এসে। এখনো পর্যন্ত নেতাকর্মীরা এখানে আছেন এবং তারা মশাল মিছিল আগেও কিন্তু তারা একটি বিক্ষোভ সমাবেশ করেছেন, এখনো কিন্তু সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ শেষ হয়েছে। সব মিলিয়ে কিন্তু এখানকার যারা শ্রমিক নেতারা রয়েছেন, শ্রমিকরা রয়েছেন, তারা কিন্তু বন্দর রক্ষা এর আগেও কিন্তু কর্মসূচি দিয়েছে। আমরা দেখছি তারা দিনব্যাপী গণ অনশন কর্মসূচি তারা পালন করেছেন, তারা বন্দর অভিমুখে পদযাত্রা করেছেন। সব মিলিয়ে কিন্তু বন্দর কর্তৃপক্ষ কিংবা সরকারকে বেশ আগে থেকে তারা এই দাবিটি জানাচ্ছেন যে বন্দরের যে কোনো টার্মিনাল বিদেশিদের অপারেটরের হাতে ইজারা দেওয়া চলবে না। অর্থাৎ তারা বলছে যে বাংলাদেশের সার্বভৌমর উপর যেমন এটি হুমকি, তেমনি কিন্তু দেশের অর্থনীতি আসলে ভেঙে পড়বে। এবং শ্রমিকরা সবচেয়ে বেশি তারা আশঙ্কা করছেন যে বিদেশিদের হাতে যদি বন্দর চলে যায় সেক্ষেত্রে শ্রমিকরা আসলে তাদের যে কাজ সেটি তারা হারাবেন। এই সংখ্যা থেকেই তারা কিন্তু এই যে আন্দোলন সেটিতে নেমেছেন। এর বাইরে তারা আসলে যে রাষ্ট্রীয় হুমকির কথাও বলছেন, অর্থাৎ বিদেশি এদেরকে বন্দর ইজারা দিলে বন্দরের আশেপাশে যে নৌ স্থাপনাগুলো রয়েছে, আমাদের যে তেলের ডিপোগুলো রয়েছে সেগুলো অরক্ষিত থাকবে এবং সেগুলো যে কোনো সময় হামলা কিংবা নানা ধরনের ষড়যন্ত্র এগুলো নিয়ে হতে পারে। এটি কিন্তু আসলে বন্দর শ্রমিকরা বলছেন। তারা বলছেন যে এরপরেও যদি বন্দর কর্তৃপক্ষ কিংবা সরকার তাদের যে দাবি সেটি আসলে মেনে না নেয় সেক্ষেত্রে তারা তাদের যে কর্মসূচি সেটি আগামী 22 তারিখ তাদের একটি বৈঠক রয়েছে শ্রমিকদের, সেই বৈঠক থেকে তারা বৃহত্তর যে কর্মসূচি সেটির দিকে তারা আগাবেন। দেখছেন শ্রমিকরা এখনো পর্যন্ত আছেন, তারা কিন্তু তাদের যে মশালগুলো, যেহেতু তারা বলছেন আগে থেকে শান্তিপূর্ণ কর্মসূচি তারা পালন করবেন, সেক্ষেত্রে তাদের যে মশালগুলো সেগুলো তারা নিভিয়ে ফেলছেন এবং তাদের যে পরবর্তী কর্মসূচি সেটি তারা কিন্তু আমরা দেখছি যে এখানে ঘোষণা করছেন। শ্রমিকরা বারবারই বলছেন যে বন্দর বিদেশিদের হাতে গেলে সেটি বাংলাদেশের যে সার্বভৌম সেটি যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি বন্দরের যারা শ্রমিকরা রয়েছেন তারা আসলে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে বন্দরে যে নিউমুরি কন্টেইনার টার্মিনাল রয়েছে সেটি কিন্তু এমনিতেই বাংলাদেশি এবং বন্দরের একেবারে নিজস্ব অর্থায়নে সেটি করা হয়েছে। ফলে নিজস্ব অর্থায়নে একটি পুরোপুরি বন্দর তৈরিকৃত বন্দর সেটি যদি বিদেশিদের হাতে চলে যায় সেক্ষেত্রে এই যে বন্দরের যে ক্ষতি সেটির কথা, তারা আর্থিক ক্ষতির কথা বলছেন। এখানকার যারা শ্রমিকরা রয়েছে তারা আসলে বলছেন যে বিদেশিদের হাতে বন্দর ইজারা যাক সেটি তারাও চান, তবে সেটি যাতে নিয়ম মেনে হয় এবং সেটি বন্দরের বে টার্মিনাল রয়েছে সেটি বন্দর থেকে শুরু করে মিরসরাই পর্যন্ত যে জায়গাগুলো রয়েছে বন্দরে সেখানে নতুন টার্মিনাল হোক। আমাদের নিজস্ব অর্থ ব্যয় করে বন্দরের টাকা খরচ করে যে টার্মিনাল তৈরি করা হয়েছে সেটি আসলে বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার বিপক্ষে এখানকার শ্রমিকরা রয়েছেন। আমরা একটু শ্রমিক নেতাদের সাথে কথা বলতে চাই। সেটি আসলে বিদেশিদের হাতে চলে গেলে আপনারা কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন, আপনারা কি আশঙ্কা করছেন? আমরা আশঙ্কা করছি চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। এই চট্টগ্রাম বন্দর তিলে তিলে শ্রমিক কর্মচারীদের রক্ত গড়া আজকের এই বন্দর। এই বন্দরটিকে 2006-এ খালেদা জিয়া এনসিটির নির্মাণ শুরু করেছেন। আমরা আমাদের কর্মচারীরা চাকরি হারাবে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই এনসিটি যদি আমেরিকান কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে যায়, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন আছে, বাংলাদেশের নিরাপত্তার প্রশ্ন আছে এবং এই বন্দরটিকে সম্প্রসারণের কোনো জায়গা নাই। এই বন্দরটি পৃথিবীর সর্বাধুনিক ইকুইপমেন্ট দিয়ে সজ্জিত এবং আমরা পৃথিবীর উন্নত বন্দরের সমপর্যায়ে এই বন্দরকে আমরা পরিচালিত করছি। এবং গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের এনসিটি কন্টেইনার হ্যান্ডেলিংয়ের টার্গেট ছিল 10 লক্ষ, আমরা করেছি 12,97,000 প্লাস। অর্থাৎ সরকারের টার্গেটকে আমরা অতিক্রম করে আমরা বন্দর বুঝতে পেরেছি। আসলে লোপা শুনছেন, বন্দর শ্রমিকরা বলছেন যে একটি লাভজনক প্রতিষ্ঠানকে কিভাবে গলা টিপে হত্যা করছে সরকার, এটি আসলে এখানকার যারা শ্রমিক নেতারা সেটি নিয়ে আশঙ্কা প্রকাশ করে। সব মিলিয়ে তারাও চাচ্ছেন বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশিরা পাক, সেটি নতুন করে তৈরিকৃত একটি একেবারে স্বয়ংসম্পূর্ণ একটি টার্মিনাল সেটি বিদেশিদের হাতে না যাক, এটি এখানকার যারা শ্রমিক নেতারা রয়েছেন তাদের আসলে দাবি। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গণভোটের 4টি প্রশ্নের কোনো একটার সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? সরকারের কাছে জানতে চান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। রিজভী বলেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলে সেটা টেকসই হবে না, সাধারণ মানুষ বুঝতে পারবে। সেই আলোকে গণভোটের প্রশ্নমালা তৈরি করার পরামর্শ দেন রিজভী আহমেদ। তিনি বলেন, ভারত থেকে বিপুল অর্থে দেশে নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। আমি যদি কোনো প্রশ্নের সাথে একমত হতে না পারি তাহলে এই না পারাটা আমি লিখব কোথায়?
সেই জায়গাটুকু নাই, সেই বিধানটুকু এই ইয়ের মধ্যে রাখা হয়নি, গণভোটের মধ্যে রাখা হয়নি। যদি এইরকমই পরিস্থিতি কোনো জিনিস গোজামিল দিয়ে করলে সেটার সাস্টেনেবিলিটি, সেটা টেকসই হওয়া খুব মুশকিল হয়। এবারের নির্বাচনও যদি বিগত 3 বারের মতো হয় তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনার 0 পয়েন্ট এলাকায় এক পথসভায় অংশ নেন তিনি। জামায়াতের সেক্রেটারি বলেন, অতীতে যারা নির্বাচনে বিশেষ দলের পক্ষে কাজ করেছে তারা এখন পালিয়েছে। বর্তমানে যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধেও যদি সেরকম অভিযোগ আসে তাহলে পালানোর পথও পাবে না। তিনি আরও বলেন, বিগত 54 বছরে প্রতিটি সরকারের আমলে দুর্নীতি ও লুটপাট হয়েছে। জনগণ এখন শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। একপেশে সিদ্ধান্ত নয়, গণভোট নিয়ে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা না করে একপাক্ষিকভাবে সমাধানের চেষ্টা করা হয়েছে জানান তিনি। বলেন, সরকার এখনই সমস্যার সমাধানের উদ্যোগ না নিলে দেশে অচলাবস্থা তৈরি হতে পারে, আর এর দায় সরকারকেই নিতে হবে। এছাড়াও শ্রম আইন সংস্কারের সুপারিশগুলোর বাস্তবায়ন না হওয়ার শঙ্কা জানান তিনি। বলেন, সুপারিশ বাস্তবায়নে সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে। সংস্কার কাজে দেশের শ্রমিকদের গুরুত্ব সবার আগে দিতে হবে বলেও জানান তিনি। ফ্যাসিস্টরা এখনো সক্রিয় উল্লেখ করে তাদের প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। সাদিক বলেন, রাজপথে ফ্যাসিস্টদের প্রতিহতের পাশাপাশি কালচারাল ফ্যাসিবাদেরও প্রতিহত করতে হবে। এ সময় শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, একটা শ্রেণী জুলাই নিয়ে ব্যবসা শুরু করেছে, তাদের দুর্নীতির কারণে তারা হিরো থেকে জিরোতে চলে গেছে। জুলাইতে একক কোনো নেতা ছিল না, সবাই সবার বিকল্প ছিল। এছাড়া শিবিরের দাবি অনুযায়ী শিক্ষা সংস্কারে 30 দফা বাস্তবায়ন করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বামপন্থী কালচারাল ফ্যাসিস্টদেরকে স্বাধীন বাংলাদেশে বিচার করতে হবে। তারা এই দেশের শত্রু, যারা শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে খুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল, যারা বাংলাদেশে আবার দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি রাখতে হবে। আগামী 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যদিও রায় ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে এই নিরাপত্তার শঙ্কা আছে সাধারণের মধ্যে। আর বিশ্লেষকরা বলছেন, জ্বালাও পোড়াও রাজনীতি করে মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয়। রিয়াজ রাহানের রিপোর্ট। ক্ষমতাচ্যুতির প্রায় 15 মাস পর প্রকাশ্যে রাস্তা অবরোধ কর্মসূচি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, যান চলাচল বন্ধ, লাঠি সোঁটা নিয়ে নেতাকর্মীদের অবস্থান রাস্তায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে গেল 13 নভেম্বর দেশের কয়েক স্থানের চিত্র ছিল এমন। আগামী সোমবার রায়ের দিনকে ঘিরে আবারও 2 দিনের শাটডাউন কর্মসূচি দিয়েছে দলটি। 13 নভেম্বর রাজধানীতে অপ্রীতিকর কিছু না ঘটলেও এবার আরও সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। পেট্রোল কার্যক্রম, বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে চেকপোস্ট বসানো, এর বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আমাদের স্ট্যাটিক ডিউটিগুলো থাকে, এটা তো আছেই। তার উপরে আমাদের গোয়েন্দা নজরদারিও থাকছে। এমন অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি চান নগরবাসী। বলছেন, সাধারণ মানুষকে জিম্মি করে নিজেদের ফায়দা হাসিলের রাজনীতি বন্ধ না হলে মাঠের রাজনীতিতে টিকে থাকা কঠিন হবে রাজনৈতিক দলগুলোর জন্য। অনেক ভয় লাগে, এটা চলাচল করতে গেলে ভয় লাগে, রাস্তায় বেরোলে ভয় লাগে। এটা আগুন লাগানো, আগুন জ্বালানো, এগুলো খুব আমাদের জন্য আতঙ্ক। আমরা সাধারণ মানুষ যারা আছি তারা সবসময় আতঙ্কে থাকি। মানুষের বিবেচনায় বিবেক যদি কাজ না করে সরকার করে আর কিছু করতে পারবেন না। নাশকতা যেই করুক তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন নাগরিকরা।
এদিকে রায় ঘিরে অপ্রীতিকর কোনো পরিস্থিতির শঙ্কা নেই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। শনিবার পটুয়াখালীতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না। এখানে কোনো ধরনের চ্যালেঞ্জ নেই। রাজনীতি ও সমাজ বিশ্লেষকরা বলছেন ক্ষমতার পালাবদল হয়েছে ঠিকই, তবে রাজনৈতিক দলগুলোর আচরণের কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের এখানে দীর্ঘ সময় ধরে প্রেক্ষাপটটাই দাঁড়িয়েছে এরকম যে সংঘাত সহিংসতা সৃষ্টি করে জিম্মি করে দাবি আদায় করা। এই প্রসঙ্গগুলোর যে 5ই আগস্টের পরে খুব একটা বেশি যে পরিবর্তন হয়েছে সেটাও আমরা দেখি না। আমরা শুধু সেখানে ফ্যাক্টর এবং অ্যাক্টরের নতুনত্ব দেখছি। আগে যারা করতেন এখন নতুনভাবে আর এক দল বা গোষ্ঠীকে এই কাজগুলো করছে বলে অভিযোগ আছে। যদিও বাংলাদেশের সংঘাত সহিংসতার ক্ষেত্রে সবসময় একটি শব্দ ব্যবহার করে এটাকে জায়েজ করা হয়, সেটা হচ্ছে দুর্বৃত্ত। তাহলে এই দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় কি? দুর্বৃত্তরা কি নিজের কোনো প্রয়োজন থেকে করছে না কোনো রাজনৈতিক দলের হয়ে তারা কাজ করছে? এই প্রসঙ্গগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলোর কখনোই সুরাহা হয়নি বাংলাদেশে। আচরণগত পরিবর্তন না ঘটলে রাজনীতি ও সমাজের গুণগত মানেরও উন্নতির কোনো সম্ভাবনা নেই বলে মনে করেন এই গবেষক। দেশের এবং মানুষের প্রয়োজনে সেই রাজনীতি প্রত্যাশিত মাত্রায় আমরা দেখছি না। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সিরাজগঞ্জ 4 আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। দুপুরে উল্লাপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় মানববন্ধনকারীরা বলেন, বিএনপির বর্তমান মনোনীত প্রার্থী আকবর আলী গণমানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। মনোনীত হওয়ার পর থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে উগ্র আচরণ করছেন বলেও অভিযোগ ওঠে। এছাড়া গত 17 বছর তিনি দলের দুঃসময়ে কারোর পাশে ছিলেন না। তাই আরেক মনোনয়ন প্রত্যাশী আজাদ হোসেনকে পুনঃবিবেচনা করে বিএনপির চূড়ান্ত মনোনয়নের দাবি জানান নেতাকর্মীরা। জামালপুর 2 আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। বেলা 11:30টার দিকে উপজেলার থানা মোড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে বিক্ষোভ করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেয়। মানববন্ধনের নেতাকর্মীরা বলেন, জামালপুর 2 আসনে যাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে তিনি তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত। তাই সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিল করে সাবেক মন্ত্রী পরিষদ সচিব এস.এম. আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমকে ঢাকা 10 আসনে বিএনপির দলীয় মনোনয়নের দাবি জানিয়ে মানববন্ধন ও র্যালি করেছে নিউ মার্কেট, নীলক্ষেত ও এলিফ্যান্ট রোডের সাধারণ ব্যবসায়ী এবং দোকান মালিকরা। সকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় তারা এই মানববন্ধন ও র্যালি করেন। তাদের দাবি, এই এলাকায় বিএনপির পক্ষ থেকে একমাত্র যোগ্য প্রার্থী তিনি। ব্যবসায়ীরা আরও বলেন, যে কোনো ধরনের বিপদে আপদে তারা নাসিরউদ্দিন আহমেদ অসীমকে পাশে পেয়েছেন। গণ অভ্যুত্থানের পর নিউ মার্কেট এলাকায় চাঁদাবাজি বন্ধে তিনি সাহায্য করেছেন বলেও জানান তারা। বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে ব্যারিস্টার অসীমকে নিউ মার্কেট এলাকায় এমপি পদে মনোনয়ন দেওয়ার দাবি জানায়। আমরা একমাত্র এই এলাকার বিজ্ঞ এবং জ্ঞানজ্ঞ এবং বিচক্ষণ লোক হচ্ছে আমাদের ব্যারিস্টার অসীম ভাই। সুতরাং এই অসীম ভাইকে আমরা প্রার্থী হিসাবে এলাকায় দেখতে চাই। এই অঞ্চলে অসীম ভাই যদি ধানের শীষের প্রতীক নিয়ে আসে তাহলে অঞ্চলের সকল ব্যবসায়ী, সাধারণ কৃষক, শ্রমিক জনতা, মেহনতি জনতা সবাই উপকৃত হবে। আমাদের নিউ মার্কেট এলাকায় কোনো নেতা ছিল না, তখন এই ব্যারিস্টার নাসিরউদ্দিন সাহেব আমাদের খোঁজ খবর নিয়েছেন এবং এখানে কোনো ধরনের চাঁদাবাজি যেন না হয় সকল কিছুর অন্যায়ের প্রতিবাদ করেছেন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক খতমে নবুয়তের মহাসম্মেলন। সৌদি আরব, পাকিস্তান ও ভারত সহ 5 দেশের শীর্ষ আলেম ওলামা ও ইসলামিক স্কলাররা অংশ নেন এই সম্মেলনে। এ সময় 6 দফা দাবি তুলে ধরা হয়। ক্ষমতায় গেলে দাবি পূরণের আশ্বাস দেন বিএনপি জামায়াত নেতারা। হাজারো মানুষের গন্তব্য রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান।
যেখানে প্রথমবারের মতো খতমে নবুয়াত উপলক্ষে আয়োজিত হলো আন্তর্জাতিক মহাসম্মেলন। শনিবার সকাল 9টায় শুরুর আগেই উদ্যানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সম্মেলনে অংশ নেন লাখো মুসল্লি। কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণার দাবি আদায় করবে, হোক বিএনপি হোক জামাত, যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে। বিভিন্ন নামে কাদিয়ানীদের অনেক পণ্য আছে, এগুলো সব বয়কট করা, পরিত্যাগ করা জরুরি। এই মর্মে প্রস্তাব পেশ করা হচ্ছে, আজ থেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হলো। সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রথমবারের মতো যোগ দেন ভারত, পাকিস্তান সহ বিশ্বের 5টি দেশের 1.5 শতাধিক শীর্ষ আলেমগণ। অংশ নেন বাংলাদেশের শীর্ষ আলেম ওলামারাও। এদিন একই মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে আলেমদের পক্ষে থাকার অঙ্গীকার করেন তারা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আমি আখেরি নবী, আমার পরে কোনো রসুল আসবে না, কোনো নবী আসবে না। যদি কেউ এর পরে কি দাবি করে থাকেন, নিজেকে নবী ঘোষণা করে থাকেন, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর মধ্যে নাই। মহাসম্মেলনে 6 দফা দাবি আদায়ে বছরব্যাপী দেওয়া হয় নানা কর্মসূচি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক হত্যার মোটিভ নিয়ে পৃথক তথ্য দিল পুলিশ ও র্যাব। ব্রিফিংয়ে র্যাব জানায়, প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করাই ছিল জরেজ ও প্রেমিকা শামীমার টার্গেট। আর পুলিশ বলছে, ত্রিভুজ প্রেমের কাহিনী থেকেই এই হত্যাকাণ্ড। আশরাফুল শামীমার সম্পর্ক মেনে নিতে পারেনি জরেজ। ছিল জরেজ আর শামীমার মধ্যে প্রেমের সম্পর্ক। জরেজের স্ত্রী জেনে গেলে ঘনিষ্ঠ বন্ধু আশরাফুলকে দায়িত্ব দেন পরকীয়া থেকে ফেরানোর। কিন্তু ডিএমপি বলছে ঘটে উল্টো ঘটনা। আশরাফুল নিজেই পা দেন শামীমার প্রেমের ফাঁদে। 11 নভেম্বর 3 জন শনির আকড়ায় এক রুমের বাসা ভাড়া নেন। সেখানেই শামীমার সাথে কথা বলতে চায় আশরাফুল, যেখানেই বাদ সাজে জরেজ। এক পর্যায়ে রাগের মাথায় হত্যা করে আশরাফুলকে। বুধবার রাতে হত্যার পর 26 টুকরা করা হয় আশরাফুলের মরদেহ। খণ্ডিত অংশগুলো 2টি ড্রামে ভরে হাইকোর্টের সামনে ফেলে রাখা হয়। তার আগে একটি বাসায় অন্তত 24 ঘন্টা মরদেহ নিয়ে পরিকল্পনা চলে কিভাবে কি করা যায়। জারেজুল বলেছিল যে আমরা বাসাওয়ালাকে বলি যে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে। মহিলা বলছে যে না, বাসাওয়ালাকে বলা যাবে না, আমরা ডিসপোজ অফ করব। ডিবির হাতে গ্রেফতারের পর নিহতের বন্ধু জরেজের মুখ থেকেই বেরিয়ে এসেছে নৃশংসতার বর্ণনা। আশরাফুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমায় পাড়ায় দেবো, যাতে আমরা বেশিক্ষণ, সে গভীর ঘুমে ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি। এই পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে, মালটা জুস করে আশরাফুলকে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয়। কিন্তু আশরাফুল ঘুমায় না, বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে, যেটা জারেজুলও বাধা দেয়। জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। গেল রাতে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় শামীমাকে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু আলামত। একান্ত সময় কাটায়, তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে এবং উক্ত ভিডিও আপনাদের সামনে যে মোবাইল আমরা জব্দ করেছি তাতে আমরা পাই, এবং ওই অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিংয়ের একটা চেষ্টা করে বলে আমরা বুঝতে পারি। সংস্থাটি জানিয়েছে, 2 সন্তানের জননী সৌদি প্রবাসীর স্ত্রী শামীমার সঙ্গে জরেজের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানার পরও আশরাফুলও জড়িয়ে পড়েন এই ফাঁদে। যা টের পেয়ে মালয়েশিয়া প্রবাসী জরেজের টার্গেট ছিল হানি ট্র্যাপের। 10 লাখ টাকা হাতেই নিতে ধারণ করে আপত্তিকর ভিডিও। তারই সূত্র ধরে এই হত্যাকাণ্ড জানায় র্যাব। একটা হানি ট্র্যাপের মতো ব্যবস্থা করে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশ থেকে খণ্ডিত অবস্থায় উদ্ধার হওয়া আশরাফুল হকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সকাল 8:30টায় রংপুর বদরগঞ্জের নয়াপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আশরাফুলকে। এর আগে গভীর রাতে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুলের মরদেহের খণ্ডিত 26টি টুকরো নেওয়া হয় তার গ্রামের বাড়িতে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশের সড়ক থেকে 2 ড্রাম ভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মূল আসামি জরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুরের কোনাবাড়িতে একটি ফ্ল্যাট থেকে এক নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে কোনাবাড়ির বাইমাইলের নওয়াব আলী মার্কেট এলাকার একতা টাওয়ার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্ত্রী রহিমা খাতুন ও মেয়ে শারমিনকে নিয়ে বাইমাইলের একতা টাওয়ারের 5ম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ইমরান হোসেন। গতরাতে দুর্বৃত্তরা ওই বাসায় প্রবেশ করে এই দম্পতিকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রহিমার। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত স্বামী ইমরানকে হাসপাতালে এবং মরদেহটি মর্গে পাঠায় পুলিশ। নিহতের মেয়ে শারমিনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। চট্টগ্রামে তরুণ ব্যবসায়ী আকাশ ঘোষকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের হত্যার 2 দিন পর ধরা পড়েছে কিলিং মিশনে থাকা 3 জন। পাওনা টাকার জন্য চাপ দেয় রাতে নির্জন গলিতে ডেকে এনে হত্যার কথা র্যাবের কাছে স্বীকার করেছে তারা। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে এলাকার মানুষ। বৃহস্পতিবার রাতে পাওনা টাকা চাইতে গিয়ে এভাবেই ছুরিকাঘাতে প্রাণ হারায় মোবাইল মেকানিক আকাশ ঘোষ। তাকে উপর ঝুপুরি ছুরিকাঘাত করতে দেখা যাচ্ছে সানি ও তার সহযোগীদের। হত্যাকাণ্ডের পর চন্দনায় সে মামার বাড়িতে গিয়ে আত্মগোপন করে সানি। ছায়া তদন্তে নেমে তার অবস্থান শনাক্ত করে র্যাব। সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। চন্দনাইশ থানাধীন রওশনহাট এলাকায় তার মামার বাড়িতে গিয়ে আত্মগোপনে ছিল। আমরা এই তথ্যটি যখন আমাদের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত হতে পেরেছি, আমরা ওই এলাকা থেকে তার মামা বাড়ি থেকে মূলত তাকে আটক করতে সক্ষম হয়েছি। ঘটনা সংগঠিত হবার পর থেকেই আমরা যে চেষ্টা চালিয়েছি। এই কারণেই যে মূলত হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত সহকারে সকল আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সানির দেয়া তথ্য মতে শহরের চৈতন্যগলি থেকে ধরা পড়ে সানির 2 সহযোগী ইউসুফ এবং শাকিল আলম ফয়সাল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানায় মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন বাবদ সানির কাছে 1,500 টাকা পেত আকাশ। সে টাকার জন্য চাপ দেয় পরিকল্পিতভাবে কসাইপাড়ায় ডেকে এনে আকাশকে খুন করে। অভিযুক্ত সানি কিছু টাকা পরিশোধ করলেও বাকি টাকা পরবর্তীতে পরিশোধ করবে বলে জানান। সানি সেই মূলত যে আকাশ ঘোষকে ডেকেছিল তার পাওনা টাকা ফেরত দিবে এই মর্মে, এবং যে যখন আকাশ ঘোষ ওইখানে পাওনা টাকা ফেরতের জন্য যোগাযোগ করতে যায় তখন যে সে এই হত্যাকাণ্ডটির শিকার হন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এনায়েত বাজারের কসাইপাড়ায় মানববন্ধন করে এলাকার মানুষ। আল আমিন শিকদার, যমুনা নিউজ। রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলায় আসামি লিমন মিয়ার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মামুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলায় অভিযুক্ত লিমন মিয়াকে গ্রেফতার দেখিয়ে হাসপাতাল থেকে কোর্টে তোলে পুলিশ। এ সময় 7 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল বৃহস্পতিবার নগরীর ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ। এ সময় আহত হন হামলাকারী লিমন মিয়া ও তাওসিফের মা তাসমিন নাহার লুসি। ঘটনার পর থেকে তারা রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিহারের বিধানসভা নির্বাচনে জয়ের পর এবার পশ্চিমবঙ্গের দিকে নজর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে বললেন, বিহার থেকে বিজেপির জয়যাত্রা বাংলা পর্যন্ত পৌঁছাবে। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। গঙ্গা নদী বিহার থেকেই পশ্চিমবঙ্গের দিকে প্রবাহিত হয়, তেমনি বিহারে বিজেপির জয়যাত্রাও বাংলা পর্যন্ত পৌঁছাবে। আমি পশ্চিমবঙ্গের ভাই বোনদের আশ্বস্ত করছি, এবার বিজেপি আপনাদের সাথে নিয়ে বাংলা থেকেও জঙ্গলরাজ নির্মূল করবে। পশ্চিম বঙ্গাল से भी। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের একটি পুলিশ স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ কমপক্ষে 7 জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, শুক্রবার মধ্যরাতে নওগাম পুলিশ স্টেশনে
এই বিস্ফোরণ হয়। সম্প্রতি রাজ্যের ফরিদাবাদ এলাকা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। সেগুলো থানা চত্বরে পরীক্ষা নিরীক্ষার সময় বিস্ফোরণ হয়। জব্দ করা বিস্ফোরকের মধ্যে বেশিরভাগই ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। পুলিশ ও ফরেনসিক দল সেগুলো পরীক্ষা করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় থানা চত্বরে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, ধসে পড়ে স্থাপনাটির একাংশ। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ ফুট দূরেও মরদেহের অংশ ছিটকে পড়ে। পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকাল 11টার দিকে কেরানীগঞ্জে ৪৪টি খাসপুকুর জলাশয়ের সংস্কার, উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, পরিকল্পিত নগরী সহ প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা করা না হলে দেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে না। খাল, বিল, পুকুর ও নদী নালা রক্ষা করা সকলের দায়িত্ব। তাই পরিবেশ রক্ষায় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পলিথিন শপিং ব্যাগ বন্ধ করতে আমরা ব্যর্থ হই, আপনার দিকে যাওয়ার কোনো সুযোগ আছে? এই পলিথিন শপিং ব্যাগ 100 বছরেও আমাদের পরিবেশ থেকে যাবে না। এগুলো ভেঙে ভেঙে মাইক্রোপ্লাস্টিক হয়ে আপনার আমার শরীরে আসবে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি প্রাণ গেছে 21 থেকে 30 বছর বয়সীদের। আক্রান্তের হারও এই বয়সের রোগীরাই সবচেয়ে বেশি। রাজধানীর পর সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বরিশাল বিভাগে। একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 5 জন। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা 792 জন। বছর জুড়ে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। যদিও প্রশাসকের দাবি পরিস্থিতি উদ্বেগজনক নয়। হাসপাতালে কাতরাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীরা। প্রতিদিনই দেশের হাসপাতালগুলোর আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছেন ডেঙ্গু আক্রান্তরা। এদের সবাই সুস্থ হয়ে ফিরতে পারছেন না, কেউ কেউ মারা যাচ্ছেন। ডেঙ্গু ধরা পড়লো, পরের দিন বাড়িতে গেলাম, বাড়ি থেকে মানে খুবই অসুস্থ। আজকে এসে ভর্তি হইলাম। জ্বর, কোমর এবং মাথা উদ্বেগ এবং একটু হালকা ব্যথা। এবার আক্রান্ত রোগীর মধ্যে সবচেয়ে বেশি 21 থেকে 30 বছর বয়সী। মৃত্যুও বেশি হয়েছে এই বয়সী রোগীদের। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এই বছরে মৃত্যু 300 ছাড়িয়েছে, আর আক্রান্তের সংখ্যা 83,000-এরও বেশি। নভেম্বরে 15 দিনেই আক্রান্ত 13,000-এরও বেশি, প্রাণ গেছে অর্ধশত। আক্রান্ত সবচেয়ে বেশি 21 থেকে 25 বছর বয়সীরা, আর মৃত্যু বেশি 26 থেকে 30 বছর বয়সীদের। পেশেন্ট ট্রেসিংয়ে দেখা যাচ্ছে রাজধানীর পর বেশি আক্রান্ত আর মৃত্যু বরিশাল বিভাগে। পরিস্থিতি খারাপ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার। এমন বাস্তবতায় রাজধানীর শনির আকড়ায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে নেমেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। জোরদার করা হয়েছে মশক নিধন কার্যক্রম। যদিও প্রশাসকের দাবি উদ্বেগজনক নয় ডেঙ্গু পরিস্থিতি। এই মুহূর্তে ডেঙ্গুর যে একটু প্রকোপ রয়েছে, এটিকে আমরা অ্যালার্মিং মনে করি না, তবে আমরা সচেতন আছি। প্রতিটি প্রাণী মূল্যবান। আমরা চাই না যে এটির আক্রান্তের সংখ্যা বাড়ুক, একটি মৃত্যু ঘটুক, এটি আমরা চাই না। আমাদের যে সময় উপযোগী কার্যক্রম আমরা গ্রহণ করেছি এবং এটি আজকেই এখান থেকে শুরু হয়েছে তা না, এটি কিন্তু আমাদের কন্টিনিউয়াস রয়েছে। জরিমানা কোনো সমাধান নয়, প্রয়োজন নগরবাসীর সচেতনতা। খাল ও নর্দমাগুলো নিয়মিত পরিষ্কারের অভিযান বন্ধ হবে না বলে কথা দিয়েছেন দক্ষিণের প্রশাসক। এনফোর্সমেন্টের কার্যক্রমটি চলমান রয়েছে। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। খাগড়াছড়ির রামগড় থেকে আটক হওয়া 2 চীনা নাগরিক ও চট্টগ্রামের এক যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। সকালে তাদের খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়। এর আগে গত বুধবার রাতে রামগড় উপজেলা সদরের একটি ভবনের 4র্থ তলা থেকে 3 জনকে আটক করে পুলিশ। অবৈধ ভিওআইপি কার্যক্রমের অভিযোগে তাদের আটক করা হয়। তারা হলেন চীনা নাগরিক জিয়াং চেংটং এবং তাং তংউ। একই মামলায় চট্টগ্রামের মোহাম্মদ আসিফ উদ্দিনকেও গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অনুমতি ছাড়াই 2 চীনা নাগরিক রামগড়ে অবস্থান করছিলেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষ থেকে বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম দেখে পুলিশের সন্দেহ হয়। পরে ঢাকা থেকে বিটিআরসির বিশেষজ্ঞ দল এসে ডিভাইসগুলো পরীক্ষা করে ভিওআইপি এর অবৈধ ব্যবহার নিশ্চিত করে। অভিযানে সিম বক্স, রাউটার কানেকশন, প্যানেল, অ্যান্টেনা, এনভিআর মেশিন, পিওই সুইচ সহ প্রায় 60টির বেশি ডিভাইস জব্দ করা হয়েছে। এসব ডিভাইস ব্যবহার করে আন্তর্জাতিক কল টার্মিনেশন জালিয়াতি চালানো হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিটিআরসি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে 2 গোষ্ঠীর সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে।
সকালে উপজেলার দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় জমি নিয়ে স্থানীয় দানা মিয়া ও শিপন মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে আজ সকালে আবার টেটা বল্লম সহ সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের লোকজন। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। রাইজিং স্টার এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে হাবিবুর রহমান সোহানের ব্যাটিং তাণ্ডবে বড় জয় পেয়েছে বাংলাদেশ এ দল। ৫৪ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয়ের দিনে ৩৫ বলে সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার, যা দেশের ক্রিকেট ইতিহাসে দ্রুততম শতকের রেকর্ড। দোহাতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে হংকং। জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। উদ্বোধনী জুটি থেকে তারা যোগ করেন ১১১ রান। ১৪ বলে সোহান করেন 50, ২০ রানে জিসান ফেরার পর সুবিধা করতে পারেননি জাওয়াদ আবরার। ১২২ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর বাকি পথটুকু সোহানকে নিয়ে পাড়ি দেন আকবর আলী। বাংলাদেশের টেস্ট ইতিহাস পেরিয়েছে ২৫ বছর। ক্রিকেটের এই বনেদি ফরম্যাটে এরই মধ্যে অভিষেক হয়েছে দেশের শতাধিক ক্রিকেটারের। তবে ১৯ নভেম্বর হোম অফ ক্রিকেটে লেখা হবে নতুন ইতিহাস। প্রথম বাংলাদেশি হিসেবে ১৭তম টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহিম। মুশির সকল উত্থান পতনের সঙ্গী সেই বিবর্ণ টেস্ট ক্যাপটা সেদিন খুঁজে পাবে নতুন রং। অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং তার প্রিয় ব্যাগি গ্রিন টেস্ট ক্যাপটা একবার হারিয়ে ফেলেছিলেন বিমানবন্দরে। এই ঘটনায় মন ভেঙেছিল পন্টিংয়ের। বলেছিলেন ওটা তার ক্যারিয়ারের সবচেয়ে প্রিয় জিনিস। ওটা হারানো মানে নিজের আত্মার এক অংশ হারানো। একটা নতুন ক্যাপ চাইলেই কিনে নেওয়া যায়, কিন্তু পুরনোটার ইতিহাস কেনা যায় না। টেস্ট ক্যাপ নিয়ে এই উক্তিটি শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার কুমার সাঙ্গাকারার। ভারতের ব্যাটিং মহারথী রাহুল দ্রাবিড় বলেছিলেন, এই ক্যাপের প্রতিটি দাগ, প্রতিটি ঘাম আমার সংগ্রামের স্মৃতি। টেস্ট ক্যাপ একটা লেগাসি, আর সেটা যদি ছুঁতে পারে ইতিহাস, তবে তার মাহাত্ম্য বেড়ে যায় শতগুণে। তাই তো ৮ নভেম্বর বিবর্ণ টেস্ট ক্যাপ নিয়ে মুশফিকুর রহিমের পোস্টের ক্যাপশন সকল উত্থান পতনের সঙ্গী। যে গল্পের শুরুটা হয়েছিল ২০০৫ সালের ২৬ মে লর্ডসে, দেশের ৪১তম ক্রিকেটার হিসেবে মুশফিককে টেস্ট ক্যাপ পরিয়ে দেন হাবিবুল বাশার। টেস্ট আঙিনায় গত ২০ বছর ধরে সেই আশীর্বাদ মাথা থেকে নামাননি মুশফিকুর রহিম। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশি। সাকিব, তামিম একটি করে দ্বিশতক হাঁকালেও দেশের হয়ে সর্বাধিক ৩বার ডাবলসের দেখা পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। যেখানে তামিম ছাড়া আর কেউ এদেশের টেস্টে এখনও ছুঁতে পারেনি ৫,০০০ রানের গণ্ডি, সেখানে ৯৯ টেস্টে ১২ সেঞ্চুরি আর ২৭ 50 নিয়ে বাংলাদেশের জার্সিতে সর্বাধিক ৬,৩৫১ রানের মালিক MR15। লাল সবুজের টেস্ট ইতিহাসটা পেরিয়েছে ২৫ বছর। দেশের হয়ে টেস্ট অভিষেক হয়ে গেছে শতার্ধ ক্রিকেটারের। তবে এবার নতুন উচ্চতায় ওঠার পালা। ১৯ নভেম্বর ইতিহাসের প্রথম বাংলাদেশি হিসেবে ১০০তম টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহিম। মিরপুরের হোম অফ ক্রিকেটে লেখা হবে এক রংচটা ক্যাপের রঙিন গল্প। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। যারা নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলে তাদের পেছনে জনগণ নেই, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মুশফিকুর রহমান। সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে গণসংযোগ করার সময় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। মুশফিকুর রহমান আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের সাথে গণভোটের সিদ্ধান্ত নিয়েছে, এতে বিএনপির সমর্থন রয়েছে। কিন্তু একটি গোষ্ঠী এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। তারা জানেন তাদের পেছনে জনগণ নেই, তারা সংশয় সৃষ্টি করতেই এ ধরনের মন্তব্য করছে বলেও জানান মুশফিকুর রহমান। বিসিক শিল্পনগরীতে প্লট নিয়ে যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বে না, তাদের বরাদ্দ বাতিল করে নতুন উদ্যোক্তাদের বরাদ্দ দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে বরিশাল বিসিক শিল্পনগরী পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। পরে বিসিক শিল্পনগরীর ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা। এই সময় আদিলুর রহমান বলেন, ফ্যাসিস্টদের আমলে রাজনৈতিক বিবেচনায় প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল, সেখানে তারা কোনো প্রকল্প না করে প্লট ধরে রেখেছে। ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ে উপদেষ্টা বলেন, আগামীতে রাজনৈতিক সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
প্রস্তুতি ম্যাচে আজ রাতে মাঠে নামবে ব্রাজিল। আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শক্তিশালী সেনেগালের মুখোমুখি হবে সেলেসাওরা। রাত 10টায় শুরু হবে এই ম্যাচ। বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি নিতে আফ্রিকার অন্যতম সেরা দুই দল সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। শনিবার রাতে ব্রাজিলের প্রথম পরীক্ষা সেনেগালের বিপক্ষে। সাদিও মানে, নিকোলাস জ্যাকসন, কুলিবালি, এদোয়ার্ড মেন্দির মতো তারকায় ঠাসা দলটি। ফিট রাখতে এই ম্যাচে ব্রাজিল রাফিনিয়া, মার্টিনেলি, সেভিনহো, জেলিংটন, জোয়াও গোমেজ, বেরাল্ডোর মতো ফুটবলারদের স্কোয়াডে রাখেনি। তবে ভিনিসিয়াস, রদ্রিগো, পাকেতা, এস্তেভাও, মার্কুনিয়াসের মতো তারকারা থাকায় ফেভারিট হিসেবেই মাঠে নামবে ব্রাজিল। অ্যানচেলোত্তির অধীনে এটি ব্রাজিলের 7ম ম্যাচ। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।